দেবলীনা দাসের কণ্ঠে শুনুন আমাদের ভিন্ন স্বাদের গল্প কমলেশ রায় রচিত হিরে ফেলতে কাচের ৪র্থ পর্ব। আসুন শুরু করা যাক। অনুসুয়ার ভয় পিসিনা আবার অনুষ্কার সিনেমায় নামা নিয়ে কোনো রকম জল ঘোলা করে। অনুসুয়ার অনুমানই সত্যি হলো। পিসি বলি মেয়েটার যে এত অধঃপতন হয়েছে তা তো জানতাম না। বাপ মরতেও সে এলো না তাহলে? হ্যাঁ রে অনুসুয়া, বলি তোর দিদি এখন বাড়িতে থাকে তো, নাকি সে পাটও চুকিয়ে বুকিয়ে দিয়েছে? বাবা মারা যেতে অনুসুয়াই সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। বাবার মৃতদেহ তখনও ঘরে পড়ে রয়েছে, তার ওপর পাড়া ভেঙে মানুষ এসেছে। ঘরের কথা পিসি যেভাবে ঢাকঢোল পিটিয়ে বলছে তাতে খুব রাগ হলেও অনুসুয়া মুখে কিছু বলতে পারে না, কারণ অনুসুয়া জানে অনুষ্কার সিনেমায় নামা নিয়ে ইতিমধ্যে পাড়াতেও অনেক কথা উঠেছে। পাড়ার অনেক উঠতি মেয়ে অনুষ্কার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সিনেমায় নামার জন্য, কিন্তু তাদের অভিভাবকেরা আবার এটা ভালো চোখে দেখছে না। অনুসুয়ার আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। মনোরমার টিকা টিপ্পণী শুনে পাড়ার একাদশী কাকিমা খানিকটা উত্তেজিত হয়ে বলল, কি বলবো দিদি, অনুষ্কার জন্য আমার মেয়েটা পর্যন্ত পড়াশোনা ফেলে সিনেমার নায়িকা হবে বলে খেপে উঠেছে, কি যে করি ওকে নিয়ে। সবিতা কাকিমার আবার অভিযোগ অন্যরকম, তার স্পষ্ট কথা, ওই লাইনটা শুনেছি বড্ড নোংরা, শুনেছি মেয়েরা ওখানে গেলে নোংরা হয়ে যায়। অনুষ্কাও কি এখন আর ধোয়া তুলসী পাতা আছে? কথাটা শুনে অনুসুয়ার কান মাথা ঝনঝন করতে লাগলো। যাকে নিয়ে এতক্ষণ এত সমালোচনা ঝড় বইছিল, সেই অনুষ্কাকে দেখা গেল একজন যুবককে নিয়ে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকতে। অনুষ্কাকে দেখেই একাদশী সবিতারা চুপ করে গেল, কারণ তারা জানে অনুসুয়ার মতো অনুষ্কা সুবোধ বালিকা নয়। ওর লেজে পা পড়লে ছোট বড় কাউকে রেয়াত করে না অনুষ্কা। মনোরমা কিন্তু গন্ডগোলটা ফের বাঁধিয়ে বসলো। সে চোখে কম দেখে, তাই চোখের সামনে হাতের আড়াল দিয়ে ভালো করে যুবকটিকে একবার দেখে নিয়ে মনোরমা বলল, হ্যাঁ রে অনুষ্কা, এই ছোড়াটা সেই রজত না? অনুষ্কা ঢোক গেলে। সে বলতে পারে না এ রজত নয়, এ রমেন্দু, বিখ্যাত ফিল্ম ডিরেক্টর রমেন্দু চৌধুরী, যাকে সে মনে মনে ঠিক করেছে বিয়ে করবে। অনুষ্কার দিক থেকে কোনো উত্তর না পেয়ে মনোরমা ফের বলি অনেক দিন তো ঘুরছি সেই ছোড়াটার পেছনে, তা বিয়ে শাদী করবি না নাকি ঘুরেই মরবি? তা এ ছোড়াটাও কি তোর ওই বায়োস্কোপে কাজ টাজ করে নাকি রে অনুষ্কা? অনুষ্কা এবার পড়ে যায় দারুণ বিপদে। কয়েকদিন বাদেই যেখানে সে রমেন্দুকে বিয়ে করতে যাচ্ছে, সেখানে রমেন্দু যদি ঘুণাক্ষরও জানতে পারে তার হবু বউয়ের পুরনো প্রেমিকের কথা, তাহলেই তো সর্বনাশ। হয়তো বিয়েটাই আর করতে চাইবে না রমেন্দু, আর রমেন্দু বিয়ে না করলে তার সব স্বপ্ন যে ভেঙে যাবে। তাই পিসির মুখ বন্ধ করার জন্য অনুষ্কা তাড়াতাড়ি অনুসুয়াকে দেখিয়ে রমেন্দুকে বলল, ও আমার বোন অনুসুয়া, ও ডাক্তার। অনুসুয়ার গায়ের রং একটু চাপা হলেও মুখশ্রীটা কিন্তু দারুণ অ্যাট্রাকটিভ। আটোসাটো চেহারা অনুসুয়ার। অনুষ্কার চেহারায় রয়েছে কামনার সর্বগ্রাসী আগুন, যে আগুন পুরুষ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাক করে দেয়। অনুসুয়ার চেহারাতেও আগুন আছে, যা পুরুষকে জ্বালিয়ে না দিয়ে বরং তার চোখে নিজেকে আরও অ্যাট্রাকটিভ করে তোলে। রমেন্দু খুব আকর্ষিত হয় অনুসুয়াকে দেখে, হাত জোর করে বলে, আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আপনি কাকে বলছো? ও আমার চেয়েও 2 বছরের ছোট। অনুষ্কা বেশ জোরে জোরে মনোরমাকে শুনিয়ে বলল। তাকে নিয়ে অনুষ্কার এই আদিক্ষেতা দেখে অনুসুয়া তো অবাক। যে তাকে সবসময় হিংসে করে, তার এরকম ব্যবহার দেখে অনুসুয়া এবার আসল ব্যাপারটা বুঝতে পারল। আসলে পিসির চোখে ধুলো দিতেই অনুষ্কার এই ভুল বদল। এদিকে রমেন্দুর মতো একজন ফেমাস ডিরেক্টরকে চোখের সামনে দেখে যারা এতক্ষণ অনুষ্কার আদ্যপ্রান্ত শ্রাদ্ধ করছিল, তারাই এবার রমেন্দুর উপর হামলে পড়ল। ওমা, আপনি ডিরেক্টর রমেন্দু চৌধুরী? আপনার হঠাৎ কুয়াশা মেঘা সিরিয়াল তো আমি একদিনও মিস করি না, একাদশী কাকিমা গদগদ হয়ে বলল। রমেন্দুর আসার খবর বাতাসের আগেও ছড়িয়ে গিয়েছিল, আর তার ফলেই বাড়িতে হঠাৎই ভিড়টা প্রচণ্ড বেড়ে গেল। উটকো লোকজনকে বাড়িতে ভিড় করতে দেখে অনুসুয়া খুব বিরক্ত বোধ করে, তবে মুখে কিছু না বললেও বিরক্তি তার চোখে মুখে ফুটে ওঠে। রমেন্দুর চোখ এড়ায় না তার কারণে একটা মরার বাড়িতে এরকম উটকো লোকের ভিড়। রমেন্দুর নিজেরও খুব অস্বস্তি হচ্ছিল, আর সেই অস্বস্তি কাটাতে চাপা গলায় অনুষ্কাকে বলল, ব্যাপারটা কিন্তু খুবই দৃষ্টিকটু লাগছে, ঘরে এখনো তোমার বাবার মৃতদেহ পড়ে আছে, এ সময় এসব বন্ধ করতে বলো। অনুষ্কারও মনে হয় তখন এসব ভালো লাগছিল না। বাবার সে অবাধ্য মেয়ে, বাবার চোখে সে খুব খারাপ মেয়ে হলেও বাবাকে তো আর অস্বীকার করতে পারে না অনুষ্কা। এখনো হয়তো বাবার জন্য তার মনে সূক্ষ্ম একটা অনুমতি রয়ে গেছে। অনুসুয়ার মতো সে হয়তো কেঁদে ভাসায়নি, কিন্তু বাবার মৃত্যুতে তারও কি কোনো রকম কম কষ্ট হয়েছে?
পাড়ার ছেলেরা তখন বাবার মৃতদেহ নিমতলা শ্মশানে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে। অনুসূয়া লক্ষ্য করল অনুষ্কা বারবার চোখের জল মুছছে। অনুসূয়া অবাক হয় অনুষ্কার চোখে জল দেখে। তাহলে বাবা মার প্রতি এখনো কিছুটা হলেও ওর অন্তরের টান রয়েছে। রমেন্দু আর অনুষ্কার সংসারে একদিন অনুষ্কাই অশান্তির ঝড় তুলল। রমেন্দুকে সে কোনোদিনই ভালোবাসেনি। রমেন্দুকে বিয়েটা করেছিল শুধু নিজের সাফল্যের চূড়ায় ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করবে বলে। কিন্তু অনুষ্কা যখনই বুঝতে পারল যে দূরদর্শনের পাতি মেঘা সিরিয়াল ছাড়া রমেন্দুকে দিয়ে আর কিছু হবে না, তখনই তার সব আশায় ছাই পড়ল। তার মনে হলো রমেন্দুর সেরকম কোনো যোগ্যতাই নেই। রমেন্দুর কাছ থেকে যতটুকু আদায় করার মতো তা তো সে সবই আদায় করে নিয়েছে। সুতরাং রমেন্দুর সাথে আঠার মতো লেপ্টে থেকে নিজের বাকি ভবিষ্যৎ জীবনটা কেন সে শুধু শুধু নষ্ট করবে? তার চোখে যে অনেক স্বপ্ন, সেটা বাস্তবায়িত করতে গেলে আগে রমেন্দুর সঙ্গ ত্যাগ করতে হবে তাকে, তারপর অন্য চিন্তা। অনুষ্কার এই চিন্তাভাবনার পেছনে যদিও একটা কারণ রয়েছে। দিনের পর দিন সেই একই সিস্টেমে কাজ, কম বাজেট বলে এক জায়গায় ক্যামেরা বসিয়ে সিনের পর সিন ক্যামেরাবন্দি করা। সব দেখে শুনে অনুষ্কা হাঁফিয়ে উঠেছে। রমেন্দুর কাজের প্রতি তার যে হাই এক্সপেকটেশন ছিল, কাজের এই নমুনা দেখে তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। অনুষ্কার এখন মনে হচ্ছে রমেন্দুর টেকনিক্যাল কাজের কোনো আইডিয়াই নেই, তাই দূরদর্শন ছেড়ে ও বেরোতে পারছে না, হয়তো বেরোতে চায়ও না। আর এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই মন কষাকষি চলতে লাগলো। এই মন কষাকষির মধ্যেই এলো দেবারতী, রমেন্দু আর অনুষ্কার মেয়ে দেবারতী। অনুষ্কা অবাক হয়ে লক্ষ্য করলো বাবার মুখটা যেন কেটে বসানো রয়েছে মেয়ের মুখে। ঢলঢল মুখশ্রী, টানা টানা চোখ, আপেলের মতো লালচে গাল, কমলা লেবুর কোয়ার মতো ঠোঁট, ঘন এক মাথা কালো কুচকুচে চুল, টিকালো নাক, যেন একটা গোলাপের কুড়ি। মেয়ের মুখের দিকে তাকিয়ে রমেন্দুর যেন আর পলক পড়ে না। রমেন্দুর এই সুখের দিন কিন্তু বেশি দিন রইল না। মেয়ের বয়স যখন বছর 6, ঠিক সেই সময় একটা সামান্য ইস্যুকে কেন্দ্র করে সংসারে তুমুল অশান্তি শুরু হলো। নিজের সন্তানের বাবা হওয়ার জন্য রমেন্দুর প্রতি হয়তো কিছুটা মোহ জন্মেছিল অনুষ্কার, কিন্তু ওই অশান্তির পর তা গিয়ে একেবারে তলানিতে ঠেকেছে। আর সেটা প্রধানত রমেন্দুর কাজকে কেন্দ্র করেই। একদিন রমেন্দুর যে সৃষ্টিশীল কাজের টানে তাকে অনেক আশা নিয়ে বিয়ে করেছিল অনুষ্কা, এখন তার সেই কাজের দিকেই আঙুল তুলছে সে। অনুষ্কা মনে করে এই কর্পোরেট দুনিয়ায় চ্যালেঞ্জ নেওয়াটাই আসল করিশ্মা। এই মুহূর্তে দূরদর্শন ছাড়াও বেশ কয়েকটা প্রাইভেট চ্যানেল তাদের ঝকঝকে তকতকে প্রোডাকশন নিয়ে কর্পোরেট দুনিয়ায় হাজির হয়েছে। সত্যি কথা বলতে কি, তাদের হাই প্রফেশনাল প্রোডাকশন দেখার পর দূরদর্শনের সস্তা বাজেটের অতি সাধারণ প্রোডাকশন মনে হয় আর কেউ দেখতে চাইবে না। তবু অগতির গতি সেই দূরদর্শনকে এখনও আঁকড়ে ধরে রয়েছে রমেন্দু। আর এই কারণেই একদিন রমেন্দুর কাজের মান নিয়ে প্রশ্ন তুলে অনুষ্কা ব্যঙ্গ করে বলল, তোমাকে দিয়ে আর কিছু হবে না রমেন্দু, প্রাইভেট চ্যানেলগুলোর প্রোডাকশন দেখো আর তার সঙ্গে নিজেরটা কম্পেয়ার করো, তাহলেই বুঝতে পারবে তোমার দৌড় কতটা। অনুষ্কা প্রাইভেট চ্যানেলগুলোর ঝকঝকে চোখ ধাঁধানো টেকনিক্যাল কারিগরি দেখে স্বপ্ন দেখে সেও একদিন ওইসব চ্যানেলে ডিরেকশন দিচ্ছে। কিন্তু স্বপ্ন দেখা আর সেটাকে বাস্তবায়িত করার মধ্যে যে বিশাল ফারাক। অনুষ্কা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পথ হাতড়ে বেড়ায়, কিন্তু তবু কোনো পথ পায় না। আর সেই মানসিক যন্ত্রণায় রমেন্দুকে ফের আঁকড়ে ধরতে চায় অনুষ্কা। তাই সুর নামিয়ে এসে বলে, আচ্ছা রমেন্দু, ডিজিটালের যুগে আমরা কি এখনও সেই অ্যানালগ সিস্টেমেই পড়ে থাকবো? তুমি তো ডিরেক্টর, তুমি এটা নিয়ে ভাবোনি কিছু? আমার তো মনে হয় প্রাইভেট চ্যানেলগুলোর প্রোডাকশন কস্ট পার এপিসোডে খরচা হয় 1 লাখ টাকার ওপর, সেখানে আমাদের পার এপিসোড প্রোডাকশন রেট কত? 17-18 হাজারে প্রোডাকশন কষ্ট রাখতেই হবে। সুতরাং কোন প্রোডাকশন কেমন তা তো সহজেই বোঝা যায় প্রোডাকশন রেট দেখে। অনুষ্কার দেখার চোখ যে দিনে দিনে উন্নতি হয়েছে তা দেখে খুব ভালো লাগে রমেন্দুর। রমেন্দু তাই বলল, কথাটা তুমি 100% ঠিক বলেছ। যদি ঠিকই বলি তাহলে তুমি এখনও দূরদর্শনে পড়ে রয়েছো কেন? ওই চ্যানেলগুলোতে কি আমরা আমাদের প্রপোজাল ফাইল জমা দিতে পারি না? নাকি তোমার কোনো অ্যাম্বিশনই নেই? অনুষ্কা যা বলল সেটা কি রমেন্দু ভাবেনি? ডিজিটাল যুগে সেও কি চায় দূরদর্শনে পড়ে থাকতে? তারও কি ইচ্ছা হয় না ওইসব কস্টলি প্রোডাকশনের রিজেকশন দিতে? তারও তো যথেষ্ট খিদে রয়েছে ওই চ্যানেলগুলোতে কাজ করার। আর সেই কারণেই আগেই সে চ্যানেলে গিয়ে খোঁজ নিয়ে এসেছিল। কিন্তু এইসব চ্যানেলগুলোর সিস্টেমই আলাদা, আর সেটা অনুষ্কা জানে না বলেই এত লাফালাফি করছে। রমেন্দুকে চুপ করে থাকতে দেখে অনুষ্কা এবার ক্ষেপে যায়। রমেন্দুর মুখের সামনে তর্জনী তুলে সে ফোঁস করে বলল,
আমার তো এখন মনে হচ্ছে ওইসব কর্পোরেট চ্যানেলে কাজ করতে যে ট্যালেন্ট লাগে সেটা তোমার মধ্যে কোনো কালেই ছিল না। আগে বুঝতে পারিনি, কিন্তু এখন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। অনুষ্কা থামে না, রাগ উগরে দিয়ে বলল, আমি আরও উঁচুতে উঠতে চাই, তার জন্য যা করার তাই করতে রাজি আছি। এই অনুষ্কাকে তো চেনে না রমেন্দু। এই অনুষ্কা লোভী, প্রচণ্ড অ্যাম্বিশাস একজন মহিলা। ওর উচ্চাসার নেশাটা বড্ড সাংঘাতিক, যেটা ও প্রত্যেকটা মুভমেন্টে রমেন্দুকে বুঝিয়ে দিচ্ছে এখন। কিন্তু অনুষ্কা যেটা বলল সেটা তো ভয়ঙ্কর কথা। ওর নিজের অ্যাম্বিশনের জন্য নাকি যে কোনো লিমিটও ক্রস করতে পারে। বলবে না ভেবেছিল, কিন্তু অনুষ্কার কথাবার্তা শুনে রমেন্দু আর না বলে থাকতে পারল না। চ্যানেলে গিয়ে তার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই এবার অনুষ্কাকে বলল। তুমি ওইসব চ্যানেলের বাইরেটা দেখেছো, ওদের ঝকঝকে প্রোডাকশন দেখেছো, কিন্তু ওদের সিস্টেমটা জানো কি? ওদের ব্যাপার স্যাপার যা দেখলাম তাতে সত্যিই আমার আশাভঙ্গ হয়েছে। সবটা শুনলে তোমারও নিশ্চয়ই আমার মতোই হবে। রমেন্দুর নেগেটিভ মার্কের কথা শুনে অনুষ্কা প্রচণ্ড ক্ষেপে গেল, আর রাগ সামলাতে না পেরে রমেন্দুকে ব্যঙ্গ করে বলল, জানতাম তো এরকম একটা কথাই তোমার মুখ দিয়ে বেরোবে। কে যেন বলেছিল দূরদর্শনের মেঘা ডিরেক্টরদের নাকি এইসব চ্যানেল একটুও পচে না। কথাটা তাহলে একদম মিথ্যে বলেনি দেখছি। অনুষ্কার ঠেস মারা কথায় রমেন্দুর মতো ঠান্ডা মেজাজের লোকেরও মাথাটা গরম হয়ে ওঠে, আত্মসম্মানেও খুব আঘাত লাগে। কিন্তু অনুষ্কার সাথে সে বাগযুদ্ধে গিয়ে সাংসারিক অশান্তি বাড়াতে চায় না, তাই নিজেকে সংযত রেখে ঠান্ডা গলায় বলল, সে তুমি আমায় যা খুশি বলতে পারো, কিন্তু নিজের মাথা বিকিয়ে কোথাও কাজ করতে চাই না, সেটা আমার দ্বারা সম্ভবও নয়। রমেন্দুর কথায় একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল অনুষ্কা। রমেন্দু তবু অনুষ্কাকে বোঝাবার চেষ্টা করে বলল, কেন অবুঝ হচ্ছ? ওইসব চ্যানেলে কাজ করতে না পারলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? রমেন্দু যত বোঝাবার চেষ্টা করে অনুষ্কার রাগ তত চড়ে। রমেন্দুকে যেন আর সহ্য করতে পারছিল না সে। রমেন্দুও সেটা বুঝতে পারে, তাই আর একবার অনুষ্কাকে বোঝাবার চেষ্টা করে বলল, তোমার উত্তেজনা কমলে চ্যানেল সম্বন্ধে কয়েকটা কথা বলতে পারি। আমার কথা শুনলেই তুমি বুঝতে পারবে কেন আমি এই কথাগুলো তোমায় বলছি। প্রচণ্ড বিরক্তিকর গলায় অনুষ্কা বলল, আজে বাজে কথা না বলে কি বলার আছে বলে ফেললো, তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে। অনুষ্কার গা জ্বালানো কথা গায়ে না মেখে রমেন্দু বলল, তুমি চ্যানেলগুলোর ব্যাপারে কিছু জানো? অনুষ্কা আর নিতে পারছিল না রমেন্দুর ন্যাকা ন্যাকা কথাবার্তা, তাই তেরিয়া মেজাজে বলল, কি জানবো, জানারই বা কি আছে? যা বলেছো তাই যথেষ্ট, তোমার অপদার্থতার কথা বড়াই করো না তো। অনুষ্কার শত অপমানও রমেন্দু গায়ে মাখে না, কারণ অনুষ্কার মোটিভেশনটা সে জেনে গেছে। অনুষ্কাকে এই মুহূর্তে না চটিয়ে রমেন্দু বলল, এইসব চ্যানেলগুলো কমিশন বেস প্রোডাকশন করে। অনুষ্কা কি বুঝলো তা বোঝার জন্য রমেন্দু ওর মুখের দিকে তাকায়, কিন্তু অনুষ্কার মনের তল পায় না রমেন্দু। অনুষ্কা যে রমেন্দুর কোনো কথাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না তা তারপরের কথায় রমেন্দু বুঝতে পারে। অনুষ্কা বিশ্রী মুখভঙ্গি করে বলল, অসহ্য। অনুষ্কা একটা মিথ্যে আসার পেছনে দৌড়াচ্ছে, এবং সেটা তার চোখে আঙুল দিয়ে দেখাবার পরও সে বুঝতে পারছে না। তা দেখে খুব কষ্ট হয় রমেন্দুর। রমেন্দু সবই বুঝতে পারে, তবু শেষবারের মতো অনুষ্কাকে বোঝাবার চেষ্টা করে বলল, এসব দিকে মাথা না দিয়ে এসো, আমরা একটা ছবি করি। আমারও অনেক দিনের ইচ্ছে একটা ভালো ছবি বানাই। সিরিয়াল করতে করতে সত্যি আমারও আর ভালো লাগছে না। কারণ কি জানো, সিরিয়াল মানুষ আজ দেখবে, কাল ভুলে যাবে, কিন্তু ছবির মতো ছবি হলে সেই ছবি কিন্তু লোক সারা জীবন দেখবে, বারে বারে দেখবে। তাই বলছি, এইসব অলিখের পিছনে না দৌড়ে এসো, আমরা ভালো গল্প বাছাই করে স্ক্রিপ্ট করি, তারপর প্রডিউসারের খোঁজ করলে একজন না একজনকে ঠিক পেয়ে যাব। অনুষ্কা অবজ্ঞা দৃষ্টিতে রমেন্দুকে একবার দেখে নিয়ে ব্যঙ্গ করে বলল, প্রডিউসারের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোমার মতো একটা ফালতু লোকের পেছনে টাকা ঢালবে। তাই বলছি, তুমি শুয়ে শুয়ে সেই স্বপ্নই দেখো, এছাড়া আর তো কিছু করার নেই তোমার। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভাগে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।